ওটাও নাই। এবং এর আগে উল্লেখ করার কথা, এটা ছিল চতুর্থ গণভোট। প্রথম গণভোটও সংবিধানে ছিল না, দ্বিতীয় গণভোটও সংবিধানে ছিল না, তৃতীয় গণভোটও সংবিধানে ছিল। কিন্তু জাতির প্রয়োজনে 3টা গণভোটই কিন্তু বাস্তবায়ন হয়েছে। 2টা গণভোট ছিল সামরিক ব্যক্তিত্বের অধীনে, তৃতীয় গণভোটটা ছিল একটা নির্বাচিত সরকারের অধীনে, এবং চতুর্থ গণভোটটা ছিল একটা নির্দলীয় সরকারের অধীনে। এই গণভোটের রায় না মানার মধ্য দিয়ে জাতীয় জীবনে রাজনীতিতে সংকট তৈরি হলো। সংবিধান অনুযায়ী নির্বাচন হয়ে যাওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতার পক্ষ থেকে লিখিত অনুরোধ যাবে রাষ্ট্রপতির কাছে অধিবেশন আহ্বান করার জন্য। একই অর্ডিন্যান্সে নির্দেশনায় ছিল যে পদ্ধতিতে সংসদ অধিবেশন আহ্বান করা হবে, একই পদ্ধতিতে সংস্কার পরিষদের প্রথম অধিবেশনটা আহ্বান করা হবে। সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত সংসদ সদস্যরা দায়িত্ব পালন করবেন। 180 দিনের মধ্যে সংস্কার কর্ম সম্পন্ন করে এই পরিষদ বিলুপ্ত ঘোষণা করবেন, এবং তখন থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে তারা দায়িত্ব পালন করবেন। হলো না। শতকরা 70% মানুষ, প্রায় 68.6% মানুষ সংস্কারের পক্ষে হা ভোট দিল। এই যে প্রায় 70% মানুষের ভোটকে অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো, আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এই কথাটা উঠালাম। কিন্তু এমনভাবে ডিজাইন করা হলো সংসদ অধিবেশন বসাটা, আমাদের হাতে সময় ছিল মাত্র 2 দিন। দাবিটা যে আমরা ভালো করে তুলব সেই সুযোগটাও আমাদেরকে ভালো করে দেওয়া হয়নি। তারপরে কোনো না কোনোভাবে ফাইলে ঢুকলাম আমরা আমাদের নোটিশের মাধ্যমে। এরপরে আপনারা দেখেছেন এর উপর আলোচনা হয়েছে নোটিশ নিয়ে, এবং মাননীয় স্পিকার এটাকে আলোচনার পর টকড আউট করে দিয়েছে। অর্থাৎ আলোচনা হলো, আউট করে দেওয়া হলো, এর কোনো রুলিং আসলো না, নির্দেশ আসলো না, সিদ্ধান্ত আসলো না। আমরা যখন দেখলাম যে আমরা তো জনগণকে ওয়াদা দিয়েছি, বর্তমান সরকারি দলও ওয়াদা দিয়েছে, তারা ওয়াদা থেকে সরে গেছে, আমরাও কি ওয়াদা থেকে সরে যাব? আমরা সিদ্ধান্ত নিলাম না, প্রশ্নই ওঠে না। আমরা জনগণকে দেওয়া ওয়াদার সাথেই থাকব। তাহলে পার্লামেন্ট যেহেতু আমাদেরকে এই সুযোগ দিল না, এখন আমরা জনগণের পার্লামেন্টে চলে যাব। এখানে নোটিশ দিলে, কথা বলতে হলে তো অবশ্যই রেওয়াজ অনুযায়ী মাননীয় স্পিকারের পারমিশন লাগবে, কিন্তু জনগণের পার্লামেন্টে গেলে আর কোনো স্পিকারের পারমিশন লাগবে না। আমরা সেখানেই গেলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে জনদাবি নিয়ে আমরা কাজ করতে থাকব। যেমন আমরা 91 সালের পরে কেয়ারটেকার সরকারের দাবি নিয়ে কাজ করেছি, আন্দোলন করেছি। আমরা আশা করি সরকারি দলে যারা আছেন, আমরা বিশ্বাস করি তারাও দেশকে ভালোবাসেন। আমরা বিশ্বাস করতে চাই তারা গণতন্ত্রের প্রতি সম্মান রাখেন। আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনরায়কে সম্মান করবেন। এই জন্য আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের সাথে আছি। আমরা জনগণের এই রায় বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন সংসদে একটা প্রস্তাব এসেছে যে সমস্ত জিনিস অধ্যাদেশ আকারে এসেছিল, আবার ফ্যাসিবাদী শাসন যাতে দেশে ফিরে না আসে, এই জন্যে সংবিধানের কতিপয় মৌলিক পরিবর্তন আনতে হবে, বড় পরিবর্তন আনতে হবে। এই সবগুলা জিনিস ল্যাপস করে দেওয়া হয়েছে। সরকারি দল যেহেতু 2/3 মেজরিটি, কোনোটা তারা আলোচনায় আনেননি, আর কোনোটা হালকাভাবে আলোচনায় এনে আউট করে দিচ্ছে। এরপরে তারা একটা প্রস্তাব দিলেন যে ওই বিষয়গুলো আরো সুন্দরভাবে আমরা আনবো,
আমরা একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী কমিশন গঠন করি, সংবিধান সংশোধন কমিশন। আমরা বললাম যে না, জনগণ তো সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। আর সংস্কার এবং সংশোধনের মৌলিক একটা তফাৎ আছে, আইনগত তফাৎ আছে। সংস্কারের উপরে কোর্ট হাত দিতে পারে না, কিন্তু সংশোধনের উপর কোর্ট হাত দিতে পারে। যেই কেয়ারটেকার সিস্টেম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল, সেই কেয়ারটেকার সিস্টেমকে কোর্ট হজম করে ফেলেছিল। এর চেয়ে বড় উদাহরণ আমাদের আর দরকার পড়ে না। আর একটা উদাহরণ আছে, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে স্মৃতি থেকে বাদ পড়ে যেতে পারে। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে হাইকোর্টের বেঞ্চ ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, বিভাগীয় শহরগুলোকে স্থাপন করা হয়েছিল এবং বড় দুই একটা শহরেও স্থাপন করা হয়েছিল। পরে কিন্তু হাইকোর্ট এটাকে ভ্যালিডিটি না দেওয়ার কারণে এটা গুটায়ে ফেলতে হয়েছে। বিশাল এস্টাবলিশমেন্ট, কাজে লাগলো না। এই সংস্কার পরিষদে মানে সংস্কারের যে আলোচনা হয়েছে, এখানে এটা একটা বিষয় ছিল যে কোর্ট ভার নিতে পারছে না এককভাবে ঢাকায়, এটাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার। তখন যদি এটা না গুটানো হতো তাইলে এখন কিন্তু থাকে এটা। তো কোর্টের কিছু এখতিয়ার আছে, সংস্কারের উপরে এটার এখতিয়ার নাই। আমরা তাদেরকে জবাব দিলাম যে আমরা, জনগণ যেহেতু সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, আমরা সংশোধনের প্রস্তাবে আমরা রাজি না। এই প্রস্তাব তারা বারবার দিয়ে চলেছেন। আলাপ আলোচনা বন্ধ হয়নি, বন্ধ হবে না। দরকার আছে সংসদীয় রাজনীতিতে আলাপ আলোচনার, একটা জায়গায় তো সমাধানে আসতে হবে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে কোনো দলের মুখের দিকে তাকাই আইন রচনা হোক, এটা আমরা চাই না। দলের স্বার্থ সংরক্ষণ করে আইন হোক, এটা আমরা চাই না। আমরা চাই দল জনগণের জন্য, অতএব জনগণের স্বার্থের দিকটাকে সমুন্নত করে আইন রচনা হোক। এই জন্য আমরা একদম গভীরভাবে বিশ্বাস করি যে এই রিফরমেশনগুলাই সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সহায়ক হবে। আদারওয়াইজ বারবার দেশ পথ হারাবে। তো দেখে শুনে হারা পথে আমরা চলবো কেন? আমরা চলবো না। আমাদের আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এর সাথে অন্যান্য দাবি দাওয়া যেগুলো আছে সেগুলোও আসবে। এরা বাজে গতকাল পাঠিয়েছে, বিরোধী দল কনসার্ন হয়েছে। এটা বিলুপ্ত হয়েছে। গরিব মানুষ, প্রান্তিক ব্যবসায়ী, মুদির দোকানদার, তাদের উপরে উৎসে বা অগ্রিম কর আরোপ করা হয়েছিল, মানে প্রস্তাবনা এসেছিল। আমরা তার বিরোধিতা করেছি, এটা আউট হয়ে গেছে। অবশ্য মাননীয় অর্থমন্ত্রী প্রাইভেটলি বলেছেন যে এটা ভুল ক্রমে এসে গেছিল, আমরা এটা আনতে চাইনি। তো যেভাবেই হোক এসে গেছে, তো হাউজে তো এসে গেছে, এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। কিন্তু কিছু জায়গায় আমরা ওনাদের মানে হয়তো বোঝাতে সক্ষম হয়নি। ফিসকাল ইয়ার, হ্যাঁ না আসতেছি, ফিসকাল ইয়ার আমাদের দেশে জুলাই টু জুন, 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত হলো ফিসকাল ইয়ার। আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা 9 মাস খাতা মুড়ি দিয়ে ঘুমায়, শেষের 3 মাস গা ঝাড়া দিয়ে চলে আসে। এসে এমন গতিতে কাজ শুরু করে, ঝড়ের গতি। 9 মাসে 42%, 3 মাসে 50%। এবং তখন কি হয়? বৃষ্টি জোরে জনগণের টাকা পানির সাথে মিশে যায়। লুটপাট, অপচয়, হজম। কেন এটা করতে হবে তার কোনো যুক্তিকতা নাই। আমরা বলেছিলাম আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 31। তাহলে অন্তত শেষ 3 মাসের দৈত্যটার ঘুম ভাঙলেও